নমস্কার। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সদর দপ্তর কলকাতা কেন্দ্র থেকে BHIC 112 হিস্ট্রি অফ ইন্ডিয়া 7 1605 to 1750 এই আলোচনায় ইউনিট নাম্বার 9 ট্রেডিং কমিউনিটি অ্যান্ড কমার্শিয়াল প্র্যাকটিস এবং ইউনিট নাম্বার 10 রিলিজিয়াস আইডিয়া অ্যান্ড মুভমেন্ট 1 এই দুই ইউনিটের আলোচনায় আমি অঞ্জন কুমার বসু আজকের লাইভ প্রোগ্রামে অংশগ্রহণকারী সমস্ত পাঠক সমাজকে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের আমার আলোচনার বিষয়বস্তু মুঘল যুগ পর্বে বাণিজ্য এবং ব্যবসা এবং সেই সংক্রান্ত কর্মপ্রক্রিয়া এবং ধর্মীয় ভাবাদর্শ ও আন্দোলন। আমি প্রথমে এই পাঠ একক 2 এর উদ্দেশ্যগত দিক সম্পর্কে বলতে চাই। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় মুঘল ইতিহাসের এই পর্বে পাঠক সমাজকে মুঘল যুগের ভারতীয় বাণিজ্য সংক্রান্ত কর্মপ্রক্রিয়ার বিভিন্ন উদ্যোগ, বণিক শ্রেণীর অংশগ্রহণের ধরন এবং বাণিজ্যিক কাজকর্মের অংশ হিসেবে যে সমস্ত বণিকরা মহাজন, শ্রফ, ব্যাংকিং ব্যবস্থা, বিল অফ এক্সচেঞ্জ বা হুন্ডি প্রথা যাকে আমরা বলছি, এবং মুঘল রাষ্ট্র এবং বণিক সম্প্রদায়ের মধ্যেকার সম্পর্কের বিভিন্ন আঙ্গিক যেমন পাঠক সমাজের কাছে তুলে ধরতে চাই, তার পাশাপাশি মুসলিম সমাজ এবং ধর্মের সাথে তার যে সম্পর্ক এবং এই সময় পর্বে সুফি মতাদর্শ বা সম্প্রদায়গুলির ভাবাদর্শগত বিভিন্ন দিক এবং জাহাঙ্গীর শাহজাহানের হাত ধরে ইসলামীয় আত্মপরিচিতি বা পুনর্জাগরণের যে পর্ব তৈরি হয় তা পাঠক সমাজের কাছে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় এই দুই পাঠ একক অর্থাৎ ইউনিটের মধ্যে দিয়ে ইউনিট নাম্বার 9 এবং ইউনিট নাম্বার 10 এর মধ্য দিয়ে তুলে ধরতে চাই। আমি শুরুতেই বলতে চাই ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় প্রাক ব্রিটিশ সময় পর্বে অর্থাৎ খুব পরিষ্কার করে বললে মুঘল শাসন পর্বে, মুঘল শাসকদের শাসনকালে রাজনৈতিক ইতিহাসের পাশাপাশি অর্থনৈতিক ইতিহাস এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের যে ধারাবাহিকতা তা তুলে ধরতে চাই এবং একই সাথে সাংস্কৃতিক
কর্মপ্রক্রিয়া বা উদ্যোগে বিভিন্ন দিক বা দর্শন বর্তমান প্রজন্মের পাঠক সমাজের কাছে BHIC 112 এই সিলেবাসের মধ্য দিয়ে তুলে ধরতে চায়। তারই সার্থক প্রতিফলন এই দুই পাঠে। আমি প্রথমে মুঘল যুগের প্রাইভেট ট্রেড বা ব্যক্তিগত বাণিজ্য বা পার্সোনাল ট্রেড এর যে কর্মকাণ্ড সেই দিকের উপর আলোকপাত করতে চাই। ব্যক্তিগত বাণিজ্য বা প্রাইভেট ট্রেড কে আমরা একান্ত ব্যক্তিগত উদ্যোগ হিসেবে যেমন তার একটা দিক নিয়ে ভাবতে পারি, আবার অনেক সময় প্রাইভেট ট্রেড বা যৌথ ব্যক্তিগত বা বেসরকারি বাণিজ্যের আর একটা দিক হিসেবে আমরা যৌথ কারবারি অর্থাৎ সরকারি উদ্যোগ ছাড়া নিতান্তই ব্যক্তিগত উদ্যোগের সার্থক প্রতিফলন হিসেবে দেখতে পারি। আমি পাঠক সমাজকে প্রথমে এখানে পার্সোনাল ট্রেড বা ব্যক্তিগত বাণিজ্যের কর্মকাণ্ড প্রসঙ্গে বলতে চাই। ব্যক্তিগত বাণিজ্যিক কর্মকাণ্ড অর্থাৎ একান্তই কোনো পুঁজিপতি বা ব্যবসায়ী নিজস্ব ব্যবসা বাণিজ্য সংক্রান্ত উদ্যোগ বা কর্মপ্রক্রিয়াকে সাধারণত বোঝানো হয়ে থাকে। তবে অনেক সময় যৌথভাবে অর্থাৎ পুঁজি কিছু ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করেও বেসরকারি উদ্যোগের মাধ্যমে ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক কিন্তু গড়ে তোলা হয়। কাজেই ব্যক্তিগত বাণিজ্য বা প্রাইভেট ট্রেড বা পার্সোনাল ট্রেড এই বিষয়গুলো একে অপরের সাথে ভীষণভাবে সংযুক্ত। তবে পার্সোনাল ট্রেড বা ব্যক্তিগত বাণিজ্য একান্তভাবেই ব্যক্তি কেন্দ্রিক বা পরিবার কেন্দ্রিক এবং এই বাণিজ্যিক কর্মকাণ্ডে মুঘল যুগে যথেষ্ট একটা আত্মপরিচিতির জায়গা গড়ে উঠেছিল। যদি আমরা মুঘল যুগের মার্চেন্ট কমিউনিটিস দের সম্পর্কে অর্থাৎ বণিক গোষ্ঠী বা ব্যবসায়ী গোষ্ঠীর আত্মপরিচয়ের দিকে তাকাই, তাহলে আমরা মূলত চার ধরনের বণিক ব্যবসায়িক কর্মকাণ্ডের সাথে বা বাণিজ্যিক কর্মকাণ্ডের সাথে যুক্ত এমন নজির বা নিদর্শন মুঘল যুগের ইতিহাসের আনাচে কোনাচে লক্ষ্য করি। এই চার ধরনের বণিকদের মধ্যে আছে ইউরোপীয় বণিক, সামুদ্রিক বাণিজ্যে নিয়োজিত ভারতীয় বণিক, স্থলপথে অন্তর্দেশীয় ও আঞ্চলিক বাণিজ্যে নিয়োজিত বণিক এবং স্থানীয় বাণিজ্য পার্টিকুলার এক একটা অঞ্চলের ছোট্ট ছোট্ট বাজারগুলো বা হাটগুলোতে যে সমস্ত ব্যবসায়ীরা যে কর্ম উদ্যোগে নজির সৃষ্টি করেছিল তাকে ভাবতে পারি। মুঘল যুগে এই চার ধরনের বণিক কিন্তু বাণিজ্যের ধারাবাহিকতাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। প্রথমে আমরা মুঘল যুগের বহির্দেশীয় সামুদ্রিক বাণিজ্যে
নিয়োজিত ইউরোপীয় বণিকদের মধ্যে পর্তুগিজ, ডাচ, ইংরেজ এবং ফরাসিদের কথা উল্লেখ করতে পারি। এই সমস্ত বণিকদের ভারতবর্ষে আগমন হয়েছিল মূলত উত্তরমাশা অন্তরীপ ঘুরে ভারতে পৌঁছানোর সামুদ্রিক যে পথ আবিষ্কৃত হয়েছিল তারই সূত্র ধরে পঞ্চদশ শতকের তাদের আগমন হয়েছিল এবং এক্ষেত্রে লোহিত সাগর ও পারস্য উপসাগরের পথ দিয়েও তারা ব্যবসায়িক কাজকর্ম এছাড়া স্থলপথে ভারতীয় পণ্য সামগ্রীকে ভূমধ্য সাগরের পূর্ব উপকূলেও তারা নিয়ে আসতেন, যেখান থেকে পণ্য সংগ্রহ করে ইউরোপীয় বণিকরা ইউরোপের বিভিন্ন দেশে 1498 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা কর্তৃক কালিকট বন্দর বা করমণ্ডল উপকূলে এই কালিকট বন্দর আবিষ্কার ভারতীয় বাণিজ্যে পর্তুগিজদের একটা প্রাধান্য কায়েম করে এবং 1498 খ্রিস্টাব্দে মালাবারে পর্তুগিজদের অভিযান এবং আরব ও মোপলা বণিকদের ক্ষমতাকে খর্ব করে উপকূল বাণিজ্যে তাদের কর্তৃত্ব স্থাপন, ভারতে ইউরোপীয় বাণিজ্যের যে পূর্ববর্তী ধারণা ছিল তাকে তছনছ করে দিয়ে একটা নতুন উদ্যোগের শুরু হয়। 16 শতকে ভারতের উপকূল বাণিজ্যে মুসলমান ও পর্তুগিজ উভয়েরই আধিপত্য বজায় ছিল। পাঠক সমাজকে আমি বলতে চাই, সপ্তদশ শতকে ভারতের বহির্বাণিজ্যে আবার একটা বিপ্লব কিন্তু লক্ষ্য করা যায়। এ বিষয়ে গবেষক জগদীশ নারায়ণ সরকার দেখিয়েছেন এই সময় একটা অভিনব বাণিজ্যিক পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল এবং পর্তুগিজ ও ডাচ, ইংরেজ, ফরাসি এই সমস্ত ইউরোপীয় বণিক গোষ্ঠীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় পর্তুগিজদেরকে পরাস্ত করে ডাচ ও ইংরেজ বণিক গোষ্ঠী প্রাধান্য প্রতিষ্ঠা করেছিল এবং তারা পশ্চিম ইউরোপের সঙ্গে ভারতের বাণিজ্যের সিংহভাগ দখলই নয়, তারা প্রাচ্যের সঙ্গে প্রতীচ্যের সরাসরি বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেছিল। ডাচ ও ইংরেজ বণিকরা পর্তুগিজদের আবিষ্কৃত জলপথ দিয়েই কিন্তু তারা ভারতে এসেছিল। ভারতীয় বাণিজ্যে পর্তুগিজদের এই আধিপত্য 7ম শতকে ব্রিটিশ বণিকদের বিরোধিতার ফলে কার্যত ধ্বংস হয়েছিল। যাই হোক, আমি যেটা বলতে চাই, ডাচ ইংরেজদের পাশাপাশি কিন্তু সপ্তদশ শতকের দ্বিতীয়ার্ধে ফরাসি বণিকরা ভারতে বাণিজ্যিক কর্মতৎপরতা শুরু করে। অবশ্য শেষমেশ প্রতিদ্বন্দ্বিতায় এই সমস্ত ইউরোপীয়দের মধ্যে ইংরেজরা অর্থাৎ ব্রিটিশ বণিক গোষ্ঠী জয়লাভ করে এবং তারা আধিপত্য বিস্তার করে। মুঘল যুগের ব্যক্তিগত বাণিজ্যিক কর্মকাণ্ডে ভারতীয় বণিকদের কার্যকলাপ
ও আধিপত্য বেশ উল্লেখযোগ্য ছিল। পশ্চিমে লোহিত সাগর ও পারস্য উপসাগরে বন্দরের ক্ষেত্রেই হোক কিংবা দক্ষিণ পূর্ব এশিয়া ও মশলা দ্বীপপুঞ্জে ভারতীয় সমুদ্র বণিকদের যথেষ্ট প্রভাব প্রতিপত্তি তৈরি হয়েছিল এবং এই সামুদ্রিক বাণিজ্যে গুজরাটি মুসলমান বণিকরা প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন। পর্তুগিজ লেখক টম পাইরেস তার বিখ্যাত গ্রন্থ সুমা ওরিয়েন্টাল এই ভারত মহাসাগরের সামুদ্রিক বাণিজ্যের যে বিবরণ রেখেছেন তাতে করে গুজরাটিরা বাণিজ্যে সিংহভাগের কারবারি ছিলেন এবং সব অঞ্চলে তাদের প্রতিনিধি ছিল এবং ব্যবসায়িক উদ্যোগ গড়ে উঠেছিল। এবং প্রতি বছর বাজার মন্দা না থাকলে গুজরাটি বণিকদের অন্তত 15 থেকে 16টি বাণিজ্য জাহাজ সমুদ্র যাত্রা হিন্দু বণিক ভারতীয় বণিকরা অন্তর্দেশীয় বা বহির্দেশীয় সামুদ্রিক বাণিজ্যে একেবারে অনুপস্থিত ছিল কিন্তু নয়। গুজরাটি মুসলমান বণিকরা ছাড়াও আরো অনেকেই বাণিজ্যে অংশ নিত। অধ্যাপক অসীম দাশগুপ্তের বহির্বাণিজ্যের সাথে যুক্ত ভারতীয় বণিকদের অর্থনৈতিক সংগতি বিচারে যে তত্ত্ব সেখানে তিনি প্রচুর আর্থিক সংগতি সম্পন্ন জাহাজের মালিক বণিক, প্রথম শ্রেণীর বণিকদের প্রতিনিধি হিসেবে সমুদ্র যাত্রায় অংশগ্রহণকারী বণিক এবং ছোট ছোট বণিক গোষ্ঠী যারা ওলন্দাজ ঐতিহাসিক ভ্যান লিওর ও ইংরেজ ঐতিহাসিক পিটার মার্শাল এর তকমানিত ফেরিওয়ালা বলে অভিহিত করেছেন। প্রথম শ্রেণীর বণিকরা ছিল ধনী ও ভারতে সমুদ্র বাণিজ্যের সবচেয়ে শক্তিশালী গোষ্ঠী। ঐতিহাসিক গৌতম ভদ্র তার লেখার মধ্যে দেখিয়েছেন সুরাটের ব্রিজি বহরা 80 লক্ষ টাকার মালিক ছিলেন ও মালাবারের রাহাবি পরিবার এক কথায় 90 লক্ষ টাকা তৎকালীন সময় বের করে দিতে পারতেন এবং 1701 সালে 112টি জাহাজের মধ্যে সুরাটের আব্দুল গফুর এককভাবে 17টি জাহাজের মালিক ছিলেন, যার প্রতিদ্বন্দ্বী জাহাজের সংখ্যা ছিল 5টি। মৃত্যুর সময় নাকি তার সম্পত্তির পরিমাণ ছিল 8,05,00,000 টাকা। টম পাইরেস স্পষ্ট ভাষায় বলেছেন, ব্যবসার খাতিরে কোনো কাজকে এরা ক্ষমার চোখে বা ক্ষমার অযোগ্য এমনটা মনে করতেন না। অর্থাৎ সমস্ত ধরনের কর্ম প্রক্রিয়া তাদের ব্যবসায়িক কর্মকাণ্ডের অঙ্গ হয়ে দাঁড়িয়েছিল। কেমব্রিজ ইকোনমিক হিস্ট্রি অধ্যাপক তপন রায় চৌধুরী
মন্তব্য করেছেন, যদি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বণিক অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষমতার অধিকার না করত, সকল বণিকরা ভারতীয় বাণিজ্যিক পুঁজিপতি শ্রেণীতে পরিণত হতেন এবং শেষ পর্যন্ত শিল্প উৎপাদনের বা শিল্প পুঁজির কাজে তাদের উপার্জিত অর্থ বিনিয়োগ করতেন বা বিনিয়োগের সম্ভাবনা ছিল, এমন মন্তব্য করেছেন। যাই হোক, এই বিষয় নিয়ে বিতর্ক আছে বা থাকতেই পারে, তবে ভারতীয় ইতিহাসবিদ অসীম দাশগুপ্ত মনে করেন যে ভারতীয় সব বণিকই এক অর্থে ফেরিওয়ালা। এরা বিচ্ছিন্ন হয়ে বাণিজ্য করত, যা থেকে ব্যক্তিগত বাণিজ্যের ধারণা প্রসার লাভ করে। আর এক বণিক গোষ্ঠী বা বণিকদের উদ্যোগ আমরা লক্ষ্য করি, যারা স্থলপথে অন্ত মহাদেশীয় বা আঞ্চলিক বাণিজ্যে নিয়োজিত ছিলেন, যারা ঘুরে ঘুরে এক স্থান থেকে অন্য স্থানের নির্দিষ্ট জায়গায় বাণিজ্যিক কর্মকাণ্ড সীমাবদ্ধ রাখতেন। তবে এই ক্ষেত্রে বণিকদের মধ্যে আর্থিক সংগতির তারতম্য ছিল। যেমন দূরপাল্লার অন্তর মহাদেশীয় বাণিজ্যের কাজের সাথে যুক্ত বা নিয়োজিত বণিক, তাদের আর্থিক সংগতি অনেক ভালো ছিল। যারা নিকটবর্তী অভ্যন্তরীণ বাণিজ্যের নিয়োজিত বণিক গোষ্ঠী ছিল বা বণিকরা ছিলেন, তাদের আর্থিক সংগতি কিছুটা স্বতন্ত্র প্রকৃতি ছিল। গৌতম ভদ্র লিখছেন, উত্তর পশ্চিম ভারতে মূলত শিখ ধর্মাবলম্বীরা, লোহানা ও ক্ষত্রিয়রা, অন্ধ্রে কোমতি, তামিলনাড়ুতে চেচিয়ার, গুজরাটে খোজা, মেনন ও বোহরারা এবং পূর্ব ভারতে আর্মেনিয়ান, রাজস্থানী বানিয়া, এছাড়াও বিশেষ গোষ্ঠী হিসেবে বাঞ্জারা, শৈব দশনামী গোসাইরাও আন্তর মহাদেশীয় এবং আঞ্চলিক বাণিজ্যে তাদের পুঁজি বা অর্থ বিনিয়োগ করেছিলেন। স্থলপথে বাঞ্জারা ও ফেরিওয়ালারা শিখ গুরুদ্বার, দশনামী গোসাই ও মঠগুলির তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ বণিক গোষ্ঠী হিসেবে প্রচুর পরিমাণে কৃষিজ পণ্যের কেনাবেচা করত এবং তাদের বাণিজ্যিক কর্মকাণ্ড যদি আমরা দেখি, তাহলে তারা কিন্তু প্রচুর পরিমাণে গরু বা ঘোড়ার গাড়িতে করে এই বাণিজ্যিক কাজকর্ম পরিচালনা করতেন। অধ্যাপক গৌতম ভদ্র যে সমস্ত বণিকদের পরিচয়
দিতে গিয়ে সন্ত ভানুদাস, সাধক তুকারাম, গুরু তেগ বাহাদুর নিয়মিতভাবে ব্যবসা বাণিজ্য করতেন এবং মহারাষ্ট্রের ভক্তি ধর্মের প্রচার ফেরিওয়ালার ব্যবসা করতেন। তিনি গুরুদ্বার, দর্শনামী গোসাইদের মঠগুলিও মাল আদান প্রদানের কেন্দ্র ছিল। ঘুষিতে পুরনগিরি গোসাইয়ের মঠ তিব্বতের সঙ্গে বাংলার বাণিজ্যের অন্যতম যোগসূত্র হিসেবে কাজ করেছিল বলেও অধ্যাপক গৌতম ভদ্র তার আলোচনায় দেখিয়েছে। সামুদ্রিক বণিকদের মতো আঞ্চলিক বণিকরাও নগরেই থাকতেন। তাদের দালালরা মাল সংগ্রহ করত গ্রাম অঞ্চল থেকে। বিভিন্ন অঞ্চলের সমধর্মী বণিকদের সাথে তাদের যোগাযোগ রেখে মাল রিলে করত। পারস্পরিক একটা বোঝাপড়া ছিল। হুন্ডির মাধ্যমে মাল লেনদেনই তার প্রমাণ। হুন্ডির উপর প্রিমিয়াম কত দিতে হবে তা কত ব্যবসা ঝুঁকির অর্থাৎ এই সমস্ত বাণিজ্যিক কর্মকাণ্ডের সাথে একটা বীমা আধুনিক কালে আমরা যেমন ব্যাপক আকারে যার ব্যবহার দেখি, তৎকালীন সময় পর্বে সেই জাতীয় বীমা ব্যবস্থা ছিল। তার উৎকৃষ্ট প্রমাণ মুঘল ইতিহাসে আমরা পাই। এবং সবশেষে যেটা আমরা দেখি তা হচ্ছে অপেক্ষাকৃত কম আর্থিক সঙ্গতি সম্পূর্ণ স্থানীয় বাণিজ্যে নিয়োজিত বণিকদের এটা গ্রামে তাদের ব্যবসা বাণিজ্য বা নির্দিষ্ট অঞ্চলে ঘুরে ঘুরে পণ্য সামগ্রী পণ্য কিনে মনে রাখতো। বছরে 1 লক্ষ মন ধান কিনত এমন বড় গোলাদারও ছিল। সাধারণত বড় বড় শহরে বা তার আশেপাশের বিভিন্ন বাণিজ্য কেন্দ্রে এদের ঘাঁটি ছিল। কোন কোন জায়গার গ্রামের মানুষজন এদের সওদাগরও বলত। এই গোলাদারদের সঙ্গে যোগাযোগ ছিল নিচু স্তরের অনেক ব্যবসায়ী, যারা সামান্য পুঁজি নিয়ে গ্রামে গ্রামে ঘুরে চাষিদের কাছ থেকে ধান চাল সংগ্রহ করত। অধ্যাপক গৌতম ভদ্র লিখেছেন, পাটনার ধান চালের কারবারে পাওয়া যায় এমন অজস্র ক্ষুদ্র সংগ্রহকারী যাদেরকে পারুচিনা, গুলা পাইকার, যারা 5 থেকে 1000 টাকার মাল কেনা বেচা করতেন। এইরকম ভাবে বণিকদের বিভিন্ন বিভাজন মুঘল যুগের ব্যক্তিগত বাণিজ্যের অঙ্গনে লক্ষ্য করা যায় এবং তাদের বাণিজ্যিক কর্ম প্রক্রিয়া যথেষ্টভাবে মহাজন এবং শ্রফদের তত্ত্বাবধানে নিয়ন্ত্রিত হতো। এছাড়া বাণিজ্যিক কর্ম প্রক্রিয়ায় ব্যাংকিং ব্যবস্থা বিশেষ ভূমিকা এবং ব্যাংক থেকে ঋণ পাওয়ার সুব্যবস্থা ছিল। আধুনিক কালের মতো ব্যাংক ব্যবস্থা মুঘল যুগে হয়তো অনুপস্থিত ছিল, কিন্তু সমসাময়িক মানে উন্নত ঋণ ব্যবস্থা ছিল
চালু ছিল বলে অনেকেই মনে করেন। বিদেশি পর্যটকদের বিবরণ এবং বিভিন্ন কোম্পানির ফ্যাক্টরি রেকর্ডস ও সমসাময়িক পার্সি হিস্টোরিয়ান বা ইতিহাসবিদদের বিবরণ থেকে এ বিষয়ে অনেক কিছু জানা যায়। তাভারনিয়ে জানিয়েছেন, সপ্তদশ শতকের নয়, ষোড়শ শতকেও ভারতে বিনিময় প্রথা, এক্সচেঞ্জ অফ মানি, বিল পদ্ধতি, বিল সিস্টেম এর মাধ্যমে টাকা পাঠানো প্রভৃতি প্রচলিত ছিল। অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় মানি ট্রান্সফার, অর্থ পাঠানোর রীতি বা রেওয়াজ ব্যবসায়ীদের কাছে অজানা ছিল না। মুঘল যুগে দেশের সমস্ত বাণিজ্য শিল্প ব্যবস্থার সাথে ব্যাংক ব্যবস্থা, অর্থাৎ ঋণদাতা, মহাজন, মুদ্রা বিনিময়কারী, শ্রপ, সাহুকার প্রভৃতি যুক্ত ছিল। মুঘল যুগে অধিকাংশ গ্রামে ছোট ব্যাংকার ছিলেন, এটি শ্রপ বলা হতো। এই শ্রপের আসল কাজ ছিল মুদ্রা পরীক্ষা হলেও সেই প্রতীকী মুদ্রা প্রদান করতে পারে। তাতে গুরুত্বপূর্ণ ছিল যে অধিকাংশ গ্রামে শ্রপের দেখা পাওয়া যেত। মুদ্রা বিনিময়, টাকা পাঠানো, হুন্ডির ব্যবস্থা এবং হুন্ডির বদলে অর্থ প্রদান ইত্যাদি সমস্ত আর্থিক এবং বাণিজ্যিক কাজকর্ম ব্যাংকারের ন্যায় এই শ্রপরা নগদ টাকা বা উৎপন্ন দ্রব্য আমানত রেখে ব্যবসায়ীকে উচ্চ সুদে, শ্রপরা সুদের বিনিময়ে টাকা জমা দিত এবং চড়া সুদে টাকা ধার দিত। এই সব কাজ আধুনিক ব্যাংকের মতোই করত। শ্রপরা টাকা আমানত রেখে সুদ দিত। সুদের হার ছিল বার্ষিক 7.5%। তবে ঋণের ব্যবসা কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের একক নিয়ন্ত্রণে ছিল না। শ্রপ ছাড়াও সমাজের বিভিন্ন শ্রেণী সুদের ব্যবসার সাথে জড়িত ছিল। বানিয়া, মহাজনরা শুধু বাণিজ্য করত না, তারাও ব্যাংকারের ভূমিকায় কখনো কখনো, এবং মহাজনদের মধ্যে যারা ধনী তারা কখনো কখনো কিন্তু বড় ব্যবসায়ীদের টাকাও ধার দিতেন। মুঘল রাজপুরুষরা কখনো কখনো রাজকীয় কারখানা বা রাজকীয় ব্যক্তিগত উদ্যোগকে চালানোর জন্য ধনী মহাজনদের কাছ থেকে টাকা ধার নিত। টাকা ধার দিয়ে সুদের ব্যবসা করত। বিভিন্ন তথ্য প্রমাণ থেকে আমরা পরবর্তী পর্বে বাংলায় যে জগৎ শেট্রা মহাজনী বাণিজ্য শ্রপের কাজ করে বহু অর্থের মালিক হয়েছিলেন তার নিদর্শন পায়। বাংলার সুবাদার শায়েস্তে খাঁ সুদে টাকা ঋণ দিতেন। অর্থাৎ স্বাভাবিকভাবে একটা ব্যাংকিং সিস্টেম কার্যত মুঘল যুগে চালু ছিল, যা ব্যবসায়িক উদ্যোগকে বা ব্যক্তিগত ব্যবসায় বলুন বা যৌথ উদ্যোগকেই বলুন, মুঘল যুগের ব্যবসা বাণিজ্যে নগদ অর্থে লেনদেনের পরিবর্তে হুন্ডি প্রথা প্রচলিত ছিল। এর ফলে মূলধন সহজলভ্য এবং বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছিল। তাছাড়া ব্যবসায়ী নিরাপত্তা সুনিশ্চিত হয়েছিল বলে আমরা মনে করি। তার কারণ পথের মধ্যে তাদের নানান ধরনের দস্যুদের কখনো কখনো সম্মুখীন হতে হতো। ফলে সেই জায়গা থেকে তাদের ব্যবসায়িক ঝুঁকির পরিমাণ অনেকটাই কমে গিয়েছিল। ব্যাংকারের কাছে গচ্ছিত টাকার বিনিময়ে হুন্ডি
বা বিল অফ এক্সচেঞ্জের মাধ্যমে ব্যবসাদাররা এক জায়গা থেকে অন্য জায়গায় আর্থিক লেনদেনে বেসরকারি ব্যক্তি, ইউরোপীয় কুঠিয়াল, এমনকি সরকারি প্রশাসন পর্যন্ত এই হুন্ডি ব্যবহার করত। ইউরোপীয় কুঠিয়ালদের মতে এই বিনিময়ে অতি সামান্য মূল্য দিতে হতো। মুঘল যুগে ব্যবহৃত হুন্ডি আধুনিক যুগে ব্যাংক ড্রাফট বা চেকের মতোই ছিল। নগদ টাকার পরিবর্তে এগুলি ব্যবহৃত হতো এবং একজনের হুন্ডি অপরজনকে দেওয়া যেত। আধুনিক ব্যাংকের মতো এই কাজের বিনিময়ে টাকার একটা অংশ তারা বাটা হিসেবে দিত। মাল পাঠানো দূরত্বের উপর এই বিনিময়ের হার নির্ভর করত। পাঠক সমাজ বুঝতে পারছেন, মুঘল যুগের উন্নত ব্যাংকিং এই কারবার ঐতিহাসিক সুজন রায় ভান্ডারী শ্রপদের মাল চলাচলের জন্য যে বীমা ব্যবসার সাথে যুক্ত হওয়া তারও নিদর্শন এর কথা উল্লেখ করেছেন। শ্রপরা মাল চলাচলের জন্য বীমা করত, জাহাজে পাঠানো পণ্যের বীমা করত। বীমাকারী মাল নিজেই পাঠানোর ব্যবস্থা করত, বীমার খরচ অল্প ছিল এবং এর ফলে সুজন রায় ভান্ডারী দেখিয়েছেন যে মাল লেনদেনের ক্ষেত্রে ঝুঁকির পরিমাণ ব্যবসায়ীদের ক্ষেত্রে অনেক কমে গিয়েছিল। জাহাঙ্গীরের সময় ব্যাংকের বিখ্যাত মালিক ছিলেন সুরাটের বীরজি ভোরা, করমণ্ডল উপকূলের মল্লয় ও মালাবারের শেঠি। অধিকাংশ নীল ব্যবসাদারও ছিলেন ব্যাংকের মালিক এবং তখনকার দিনে নীল ব্যবসা যথেষ্ট লাভজনক হয়েছিল। ইন্ডিগো ব্যাংকস নামে এগুলো পরিচিত হয়েছিল। বাংলার স্বাধীন নবাবী প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে শেঠ পরিবারের উন্নতি যথেষ্ট ঔরঙ্গজেবের রাজত্বকালীন এদের বাড়বাড়ন্ত শুরু হয়েছিল। মানিক চাঁদ তিনি ব্যাংকার হিসেবে এত বিখ্যাত ছিলেন যে ঔরঙ্গজেব তাকে শেখ উপাধিতে ভূষিত করেছিলেন। এই শেখ মানিক চাঁদের পরিবারের সবাই কিন্তু ব্যাংকিং কারবারের সাথে যুক্ত হয়েছিলেন। পরবর্তীকালে নবাব মুর্শিদ কুলি খাঁ মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করলে শেঠ পরিবার নতুন রাজধানীতে চলে আসছেন এবং 1722 খ্রিস্টাব্দে বাদশাহ মোহাম্মদ শাহ শেঠ পরিবারের কাজকর্মে সন্তুষ্ট হয়ে ফতে চাঁদকে জগৎ শেঠ উপাধি দিয়েছিলেন, যারা বাংলার টাকশাল পরিচালনা, মুদ্রা ব্যবস্থা ও মুদ্রা বিনিময় করার অধিকার অর্জন করেছিলেন। আমি বলতে চাই, এইভাবে মুঘল বণিকদের ব্যক্তিগত ব্যবসায়িক কর্মকাণ্ড একটা বিশেষ মাত্রা অর্জন করেছিল। মুঘল রাষ্ট্র ও বণিক সম্প্রদায়ের সম্পর্কে ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাব মুঘল যুগে বণিক ও রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক এক শান্তিপূর্ণ সহাবস্থানে পরিবেশ রচনা করেছিল। বণিকরা প্রশাসনের বিষয়ে মাথা ঘামাতেন না, আবার রাষ্ট্র অকারণে বণিকদের
হয়রানি করত না। অর্থাৎ একে অপরের সাথে পারস্পরিক সৌহার্দ্যতার মধ্য দিয়ে রাষ্ট্রীয় রাজস্বকে যেমন সুনিশ্চিত করেছিল, তার পাশাপাশি ব্যবসায়ীরা তাদের লভ্যাংশকে বা লাভের অংশকে বা মুনাফার অংশকে সুনিশ্চিত করেছিল এবং নতুন নতুন উদ্যোগে দ্বারা ব্যবসায়িক কাজকর্মে এগিয়ে গিয়েছে। কাজেই যুক্তরাষ্ট্র ও গ্রিক সম্প্রদায় সম্পর্ক যথেষ্ট উন্নত হয়েছিল। এমনকি মুঘল যুগের অন্তিম পর্বে ইরফান হাবিব সহ অনেকে দেখাচ্ছেন পুঁজিবাদ বিকাশের যথেষ্ট সম্ভাবনা রাষ্ট্রে ছিল বিশেষ অর্জন করেছিল ভারতীয় বণিক গোষ্ঠীর হাত ধরে। কাজেই মুঘল যুগকে অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া অন্ধকারাচ্ছন্ন পর্ব হিসেবে অষ্টাদশ শতক দেখানো পর্ব হিসেবে অষ্টাদশ শতকে কেমব্রিজ ও ইম্পেরিয়ালিস্ট হিস্টোরিয়ানরা বা লেখকরা যে তুলে ধরার চেষ্টা করেছেন তা কিন্তু বাণিজ্যিক কর্মকাণ্ডের বিভিন্ন আঙ্গিক পর্যালোচনা করলে প্রমাণিত হয় না। আমার পরবর্তী আলোচনার বিষয় মুসলিম সমাজ ও ধর্ম। 1617 শতকে ভারতবর্ষের মুসলিম সমাজ সুফি মতবাদের দুটি ধারার সহাবস্থান লক্ষ্য করা যায়। একটি ছিল উদারনৈতিক ও সমন্বয়বাদী ধারা, অন্যটি ছিল গোড়া রক্ষণশীল বিচ্ছিন্নতাবাদী ধারা। এবং মুঘল যুগে এই আদর্শগত দ্বন্দ্ব কিন্তু লক্ষ্য করা গিয়েছিল। এই দ্বন্দ্ব শরিয়ত বা ইসলামিক আইন বনাম তরিকত অর্থাৎ সুফি মতবাদ নামে পরিচিত। এই দ্বন্দ্ব যে শুধুমাত্র মুঘল সমাজ ব্যবস্থার মধ্যেই প্রচলিত ছিল তা কিন্তু নয়, আরব দেশেও এই জাতীয় দ্বন্দ্ব লক্ষ্য করা গিয়েছে। আসলে ইসলামীয় আইনের উৎসাহী অভিভাবক হিসেবে উলেমা সম্প্রদায় বা শ্রেণী কেন্দ্রের সরকারি উচ্চ পদগুলো
অধিকার করা ছাড়াও এরা মুক্তি বা আইন উপদেষ্টা ও কাজী বা বিচারক পদে অধিষ্ঠিত থাকতেন। এরা ছিলেন সংকীর্ণ মনা এবং গোড়া ধর্মীয় রীতিতে বিশ্বাসী। এরা কোন ধরনের ধর্মীয় আন্দোলন কে সমর্থন করতেন না এবং প্রচন্ড পরিমাণে বিরোধিতা করতেন। এদের কাছে ধর্মীয় আন্দোলনের লক্ষ্য হলো ইসলামের বিশুদ্ধ ভাবমূর্তি নষ্ট করে বিধর্মী এবং ঈমানদারদের মধ্যে সমঝোতা করার প্রতিফলন ছিল ধর্মীয় আন্দোলন। এবং মুঘল যুগে যদি আমরা মুসলিম সমাজের ধর্মীয় সম্প্রদায়ের আধিপত্যের দিক বিচার করি, তাহলে আমরা মুসলিম সমাজকে মূলত 3 ভাগে ভাগ করতে পারি। একদল ছিলেন রক্ষণশীল আদি মুসলিম সম্প্রদায়, যারা ইসলামের মূল নীতি বা অনুশাসনগুলোকে আক্ষরিক অর্থে গ্রহণ করেছিলেন এবং পালন করতেন। আর একদল ছিলেন উদারনৈতিক সম্প্রদায়, যারা ইসলামের মূল রীতি অনুশাসনগুলিকে আক্ষরিক অর্থে গ্রহণ করে আচরণ বিধি মধ্যে কিছুটা শিথিলতা দেখিয়েছিলেন এবং সামাজিক বা যুগের উপযোগী করে সহিষ্ণুতার নীতিকে প্রাধান্য দিয়েছিলেন। আর এক মধ্যবর্তী সম্প্রদায় ছিল, যারা উভয় মতের সাথে সামঞ্জস্য বিধান করে চলতেন। এছাড়া প্রতি সিলসিলা বা ধর্মীয় সম্প্রদায় এমন কিছু সন্ত ছিলেন, যারা বিশেষ আচরণ বিধি প্রবর্তন করতেন। যাই হোক, তৎকালীন মুঘল যুগে ভারতবর্ষে 14টি সম্প্রদায় উদারনৈতিক মুসলিমদের ভারতে গড়ে উঠেছিল। গবেষক পণ্ডিত হাসান সোহরাওয়ার্দীর মতে ভারতীয় মুসলিম জনসংখ্যা 2/3 ভাগ, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ কোনো না কোনো ভাবে এই উদারপন্থী সুফি দরবেশদের দ্বারা প্রভাবিত ছিল। এই 14টি সম্প্রদায়ের মধ্যে ভারতবর্ষে চিশতিয়া, সুহরাওয়ার্দী, কাদিরিয়া ও নাকশবন্দিরা যথেষ্ট প্রভাব ফেলেছিল। সময়ের স্বল্পতা আমাকে এই বিষয়ে অনেক গভীরে যাওয়ার অনুমতি প্রদান করে না, কিন্তু আমি বলতে চাই, চিশতি, সুহরাওয়ার্দী, কাদিরিয়া, নাকশবন্দি, রোশেনিয়া, মাহদী আন্দোলন, সুফি
সুফিদের এই বিভিন্ন সিলসিলা বা সম্প্রদায় তৎকালীন মুঘল যুগের ইসলামীয় সংস্কৃতিকে একাধারে যেমন উদারতার দৃষ্টিতে দেখতে চেয়েছিলেন, কেউ বা বিধর্মীদের সমস্ত কর্ম প্রক্রিয়াকে বন্ধ করতে চেয়েছিলেন, কেউ বা হিন্দু মুসলিম ঐক্যের সমন্বয়ের ভিত্তিতে ভারতবর্ষকে চালাতে চেয়েছিলেন, আবার অনেকে রাষ্ট্রকে নির্দিষ্ট কৌশলের মধ্যে রেখে ধর্মীয় আধিপত্যবাদকে প্রতিষ্ঠা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছিল। আমি পাঠক সমাজকে বলব, সুফি মতাদর্শ যা সুলতানি যুগ পর্বে, মুঘল ইতিহাসের এই পর্বের আগে থেকে ধারাবাহিকভাবে বিকশিত হয়েছে এবং ভারতবর্ষে ভক্তি আন্দোলনের যে জোয়ার অমুসলিমদের মধ্যে নতুন উন্মাদনা সৃষ্টি করেছিল, সেই একই সময় সুফি আন্দোলন ইসলামীয় সংস্কৃতির ক্ষেত্রে নতুন আশার সঞ্চার জুগিয়েছিল। যারা কেউ বা অতি সাধারণ জীবনযাপনের রীতি এবং দরবেশের বেশে দূর দূরান্তে সাধারণ মানুষের দ্বার প্রান্তে উপস্থিত হয়েছিল, কেউ বা রাজকীয় ভোগ বিলাসিতাকে সমর্থন জুগিয়েছিল এবং রাজনীতিতে আধিপত্য বিস্তারের বিষয়টিকে আলোচনায় বা তাদের কর্মপ্রক্রিয়ায় স্থান দিয়েছিলেন। সব মিলিয়ে এই পর্বে ধর্মীয় পুনর্জাগরণবাদ, যা জাহাঙ্গীরের রাজত্বের শেষ দিক থেকে শুরু হয়েছিল, সমাপ্তির দিকে এগিয়ে আমি এটা বলতে চাই, আপনারা ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাঠ্য স্টাডি মেটেরিয়ালস এর বিভিন্ন দিকগুলো অনুধাবন করার চেষ্টা করুন এবং মুঘল পর্বের ইতিহাসের আর্থিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ইতিহাসকে সঠিকভাবে উপলব্ধি করুন। ধন্যবাদ। আমি আমার আলোচনা আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি।